স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের গুরুত্বপূর্ণ 50টি 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেকের জন্য এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টটা কম্পালসারি পেপার। 50 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং সেখানে 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হয়। এবং আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তোমাদের জন্য এই 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার সহ সাজেশন রেডি করা হয়েছে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি, দেখে নাও। এবার তোমরা 50টি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর দেখে নাও এবং আশা করি এই 50টা প্রশ্ন উত্তর যে আলোচনা করছি এখান থেকেই তোমরা 2 নম্বরের প্রশ্নগুলো পরীক্ষায় কমন পাবে। প্রথম ইউনিট থেকে দেখো, প্রথম ইউনিট থেকে আছে প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যা বলতে কি বোঝো? অ্যান্সারটা দেখো। পরিবেশবিদ্যা হলো একটি বহুমুখী বা মাল্টিডিসিপ্লিনারি বিষয় যা পরিবেশের ভৌত, রাসায়নিক ও জৈবিক উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক এবং মানুষের ওপর তাদের প্রভাব নিয়ে আলোচনা করে। এটি পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির বিজ্ঞান। দ্বিতীয় প্রশ্ন, টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের সংজ্ঞা দাও। 1987 সালে বুটল্যান্ড কমিশনের মতে ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর উন্নয়নই হলো টেকসই উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন। পরের প্রশ্ন, মিশন লাইফ কি? দেখছো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তোমাদের বাছাই করে এখানে রাখা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় কমন নিশ্চিত পেতে পারো। দেখো, মিশন লাইফ হলো ভারত সরকার দ্বারা প্রবর্তিত একটি বৈষয়িক গণ আন্দোলন। এর মূল লক্ষ্য হলো ব্যক্তিগত ও সমষ্টিগত স্তরে পরিবেশ বান্ধব জীবনশৈলী গ্রহণ করা যাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব মোকাবিলা করা যায়। পরের প্রশ্ন, পরিবেশের প্রধান 4টি উপাদান কি কি? পরিবেশের প্রধান 4টি উপাদান কি? প্রধান 4টি উপাদান হচ্ছে শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। জীবমণ্ডল হলো সেই স্থান যেখানে প্রাণ ও পরিবেশের মিথস্ক্রিয়া ঘটে, অর্থাৎ আমরা আছি। পরের প্রশ্ন, পরিবেশবিদ্যার বহুমুখী প্রকৃতি বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশবিদ্যা কেবল একটি বিষয়ের ওপর নির্ভরশীল নয়, এটি জীবনবিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, ভূগোল, সমাজবিদ্যা, অর্থনীতি, আইনের মতো বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গঠিত, তাই এর প্রকৃতি বহুমুখী। তারপরে কি আছে দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে এসডিজির পুরো কথাটি কি? এর লক্ষ্য কয়টি? এসডিজির পুরো কথা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। রাষ্ট্রপুঞ্জ 2015 সাল থেকে 2030 সালের মধ্যে অর্জনের জন্য মোট 17টি লক্ষ্য বা গোল নির্ধারণ করেছে, যার মধ্যে দারিদ্র্য দূরীকরণ ও জলবায়ু সুরক্ষা অন্যতম। পরের প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন ভারতে কবে পাস হয়? ভারতে পরিবেশ সুরক্ষা আইন 1986 সালে পাস হয়। এর সঙ্গেই আছে দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার প্রেক্ষাপটে পরিবেশের মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। দেখো, তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আশা করি তোমরা অন্যজনদের থেকে অনেক এগিয়ে আছো, কারণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এইরকম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্ন কেবলমাত্র আমরাই আলোচনা করে থাকি। দেখে নাও তোমরা। দেখো, ইউনিট টু থেকে এবার দেখতে হবে তোমাদের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের সংজ্ঞা দাও। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে? দেখো, কোনো নির্দিষ্ট বাসস্থানে বসবাসকারী জীবগোষ্ঠী এবং তাদের পরিবেশে অজীবজ উপাদানগুলির মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে যে স্বয়ংক্রিয় ও স্থিতিশীল তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। শব্দটি ট্যান্সলে প্রথম ব্যবহার করেছে। দেখছো কিভাবে লেখা আছে? তারপরে দেখো, বাস্তুতান্ত্রিক পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টি স্তরে উৎপাদক থেকে খাদক পর্যন্ত জীবের সংখ্যা, ভর বা শক্তিকে ক্রম অনুসারে সাজালে যে পিরামিড আকৃতির কাল্পনিক গঠন পাওয়া যায় তাকে বাস্তুতান্ত্রিক পিরামিড বলে। পরের প্রশ্ন, শক্তির 10% সূত্র কি? ঠিক আছে,
বিজ্ঞানী লিন্ডেম্যানের মতে বাস্তুতন্ত্রে একক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরের শক্তি স্থানান্তরের সময় মোট শক্তির মাত্র 10% দেহ গঠনে কাজে লাগে এবং বাকি 90% শক্তি তাপ ও শোষণ প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, খাদ্য জাল বলতে কি বোঝো? বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর ওতপ্রোতভাবে জড়িয়ে যে জালের মতো গঠন তৈরি করে তাকে খাদ্য জাল বলে। এতে একটি জীব একাধিক খাদকের খাদ্য হতে পারে যা বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখে। নেক্সট হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন বা পর্যায়ক্রম কি? অ্যান্সারটা বুঝবে। ইকোলজিক্যাল সাকসেশন কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সব। কোনো একটি নির্দিষ্ট স্থানে সময়ের সাথে একক জীবগোষ্ঠীর দ্বারা অন্য জীবগোষ্ঠী প্রতিস্থাপিত হওয়ার প্রাকৃতিক প্রক্রিয়াকে ইকোলজিক্যাল সাকসেশন বলে। এর চূড়ান্ত পর্যায়ে ক্লাইম্যাক্স কমিউনিটি বা চরম সম্প্রদায় গঠিত হয়। তারপরে কিস্টোন প্রজাতি কাকে বলে? কিস্টোন প্রজাতি যেসব প্রজাতির সংখ্যা বাস্তুতন্ত্রে কম হলেও তারা সমগ্র বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের কিস্টোন প্রজাতি বলে। যেমন সুন্দরবনের হচ্ছে বাঘ। তারপরে ইকোটোন কি? ইকোটোন তোমাদের সিলেবাস একদম স্ক্যান করে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। ইকোটোন কি দেখো, দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের সংযোগস্থল বা মিলন ক্ষেত্রকে ইকোটোন বলে। এই অঞ্চলে উভয় বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য দেখা যায় এবং এখানে জীববৈচিত্র্য বা প্রজাতির ঘনত্ব সাধারণত বেশি থাকে। একে এজ এফেক্ট বলে। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক পরিষেবা অর্থাৎ ইকোসিস্টেম সার্ভিস কাকে বলে? প্রকৃতি বা বাস্তুতন্ত্র থেকে মানুষ যে সমস্ত সুবিধা বা পরিষেবা লাভ করে তাকে বাস্তুতান্ত্রিক পরিষেবা বলে। যেমন গাছপালা থেকে অক্সিজেন পাওয়া, জল পরিশোধন, মৃত্তিকা গঠন এবং পরাগ মিলন ইত্যাদি। তারপরে ইউনিট 3 থেকে দেখো, ইউনিট 3 হচ্ছে পুনর্নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য সম্পদের পার্থক্য। যেসব সম্পদ ব্যবহারের পর প্রাকৃতিকভাবে পুনরায় তৈরি হয়, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, তাদের পুনর্নবীকরণযোগ্য সম্পদ বলে। অন্যদিকে যা ব্যবহারের পর ফুরিয়ে যায় এবং সহজে তৈরি হয় না, যেমন কয়লা, পেট্রোলিয়াম, এইগুলোকে অনবীকরণযোগ্য শক্তি বলে। তারপরে প্রশ্ন, মরুস্থলী ভবন কি? অ্যান্সার দেখো, মানুষের কার্যকলাপ বা জলবায়ুর পরিবর্তনের ফলে উর্বর জমি ক্রমশ শুষ্ক ও অনুর্বর মরুভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে মরুস্থলী ভবন বলা হয়। এর প্রধান কারণ হলো বনভূমি ধ্বংস ও অতিরিক্ত পশুচারণ। পরের প্রশ্ন, ভূমির অবক্ষয় বলতে কি বোঝো? প্রাকৃতিক বা মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে জমির উর্বরতা ও গুণমান এবং উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে ভূমির অবক্ষয় বলে। এর ফলে কৃষি উৎপাদন কমে যায় এবং বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। তারপরে হচ্ছে বনসৃজন ও পুনর্বনসৃজনের মধ্যে পার্থক্য। যেখানে আগে বন ছিল সেখানে নতুন চারাগাছ লাগানোকে বনসৃজন বলা হয়, আর যেখানে আগে বন ছিল কিন্তু ধ্বংস হয়েছে সেখানে পুনরায় গাছ লাগানোকে পুনর্বনসৃজন বলা হয়। চিপকো আন্দোলন কি এবং কবে হয়? 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে সুন্দরলাল বহুগুণা ও চণ্ডীপ্রসাদ ভট্টের নেতৃত্বে গাছ কাটার বিরুদ্ধে যে অহিংস আন্দোলন হয়েছিল তাকে চিপকো আন্দোলন বলে। স্থানীয় মহিলারা গাছ জড়িয়ে ধরে এই আন্দোলন করেছিল। নেক্সট আছে দেখো, ভূগর্ভস্থ জল অতি ব্যবহারের দুটি কুফল লেখো। ভূগর্ভস্থ জল অতিরিক্ত উত্তোলনের ফলে ভৌম জলস্তর নিচে নেমে যায়, যার ফলে টিউবওয়েল শুকিয়ে যায় এবং এছাড়া মাটির নিচের আর্সেনিক ও ফ্লুরাইড দূষণের মাত্রা বৃদ্ধি পায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। পরের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের কেন গুরুত্বপূর্ণ? বৃষ্টির জল সংরক্ষণ ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি করতে সাহায্য করে। এটি শুষ্ক ঋতুতে জলের চাহিদা মেটায়, বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মাটির আর্দ্রতা বজায় রেখে কৃষিকাজে সহায়তা করে। তারপরে কি আছে? তারপর হচ্ছে প্রচলিত অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। প্রচলিত শক্তি বা চিরাচরিত শক্তি হলো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস।
আর অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, যা পরিবেশ বান্ধব। পরের প্রশ্ন হচ্ছে দেখো, প্রাকৃতিক সম্পদ কি? অ্যান্সারটা বুঝবে। প্রাকৃতিক সম্পদ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের প্রাকৃতিক সম্পদ যেমন বন, জল, খনিজের পরিমাণ, গুণমান, ব্যবহার, অর্থনৈতিক মূল্য নির্ধারণ করা যায়, যা জাতীয় আয়ের জাতীয় আয়ের প্রকৃত হিসাব দিতে সাহায্য করে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক জল বিরোধ কি? আন্তর্জাতিক জল বিরোধ কি? উদাহরণ দাও। দুই বা তার বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর জলের অধিকার বা বন্টন নিয়ে যে বিবাদ সৃষ্টি হয় তাকে আন্তর্জাতিক জল বিবাদ বলে। উদাহরণস্বরূপ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর জল বন্টন সমস্যা। তারপরে পরের চ্যাপ্টার যেটা আছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, এই চ্যাপ্টার থেকে যেগুলো করতে হবে, জীববৈচিত্র্য কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জীববৈচিত্র্য। নির্দিষ্ট কোনো অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রকার জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্রের সমাহারকে একত্রে জীববৈচিত্র্য বলে। এটি তিনটি স্তরে বিভক্ত: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে? পৃথিবীতে যে সমস্ত অঞ্চলে প্রজাতির বৈচিত্র্য অত্যন্ত বেশি এবং অনেক এন্ডিমিজ প্রজাতির বাস করে, কিন্তু কার্যকলাপে সেই অঞ্চলটি বিপন্ন, তাকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে। যেমন পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, এইসব। তারপর ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের পার্থক্য কি? ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য দেখো কি বলা হচ্ছে। জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ করাকে ইনসিটু সংরক্ষণ বলে, যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এগুলো। আর প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে এক্সিটু সংরক্ষণ বলে, যেমন চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, এগুলো। তারপরে রেড ডাটা বুক কি? রেড ডাটা বুক দেখো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভেনশন অফ নেচার কর্তৃক IUCN কর্তৃক প্রকাশিত যে বইতে পৃথিবীর সমস্ত বিলুপ্ত, লুপ্তপ্রায় এবং বিলুপ্ত উদ্ভিদ ও প্রাণীর তালিকা এবং তথ্য সংরক্ষণ করা থাকে তাকে রেড ডাটা বুক বলে। তারপরে ভারতকে মেগা ডাইভার্সিটি নেশন বলা হয় কেন? ভারত বিশ্বের মাত্র 2.4% ভূখণ্ড দখল করলেও এখানে বিশ্বের মোট জীববৈচিত্র্যের প্রায় 7 থেকে 8% প্রজাতি পাওয়া যায়। ভারতের বিশাল ভৌগোলিক বৈচিত্র্য এবং প্রজাতির প্রাচুর্যের জন্য একে মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। তারপরে এন্ডিমিজ প্রজাতি বলতে কি বোঝো? এন্ডিমিজ প্রজাতি যেসব প্রজাতি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলেই সীমাবদ্ধ থাকে, তাদের এন্ডিমিজ প্রজাতি বলে। যেমন অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু বা ভারতের নিগিরি থর। তারপরে প্রশ্ন কি আছে? বায়োপাইরেসি কি? বহুজাতিক কোম্পানি বা অন্য দেশ যখন কোনো দেশের দেশীয় জীব সম্পদ বা ঐতিহ্যগত জ্ঞান অনুমতি বা উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে, তখন তাকে বায়োপাইরেসি বলে বা জৈব চৌর্য বলে। তারপরে IUCN এর পুরো নাম এবং কাজ দেখো, এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভেনশন অফ নেচার। এর কাজ হচ্ছে বিশ্বজুড়ে জীববৈচিত্র্যের অবস্থা পর্যবেক্ষণ করা এবং বিপন্ন প্রজাতিদের সুরক্ষায় রেড লিস্ট তৈরি করা। তারপরে প্রশ্ন কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি? দেখো, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হলো সরকার এবং স্থানীয় জনগণের যৌথ উদ্যোগে বনভূমি রক্ষা এবং পরিচালনার একটি ব্যবস্থা। এটি প্রথম পশ্চিমবঙ্গের আরাবাড়ি অরণ্যে শুরু হয়েছিল। তারপরে কি PRB কি? PRB পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার কি? জীববৈচিত্র্য আইন 2002 অনুযায়ী প্রতিটি স্থানীয় স্তরে জীববৈচিত্র্য এবং তাদের সাথে সম্পর্কিত ঐতিহ্যগত জ্ঞানের যে নথি বা রেজিস্টার তৈরি করা হয় তাকেই এটা বলে। এবার 5 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন আছে ইউটোফিকেশন কি? জলাশয়ে ফসফেট ও নাইট্রোজেন জাতীয় সারের আধিক্যের ফলে শৈবালের স্বাভাবিক বৃদ্ধি ঘটে, যেটাকে
অ্যালগাল ব্লুম বলে, যার ফলে জলে অক্সিজেনের ঘাটতি এবং জলজ প্রাণী মারা যায়। এই প্রক্রিয়াকে ইউটোফিকেশন বলে। তারপর বিওডি আর সিওডি এর পুরো রূপ আর গুরুত্ব। বিওডি হচ্ছে, দেখো, বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। হলো জল দূষণ পরিমাপের সূচক। জলের মান যত খারাপ বা দূষিত হয় বিওডি এবং সিওডির মান তত বেশি হবে। তারপরে জৈব সঞ্চয়ন বা বায়োম্যাগনিফিকেশন কি? দেখো, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিষাক্ত পদার্থ এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হওয়ার সময় তার ঘনত্ব ও পরিমাণ বৃদ্ধির ঘটনাকে বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন বলে। তারপরে হচ্ছে গ্রিনহাউস এফেক্ট বলতে কি বোঝো? বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি গ্যাস সূর্যের তাপ শোষণ করে পৃথিবীকে উষ্ণ রাখে। এই গ্যাসগুলির অতিরিক্ত বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে গ্রিনহাউস এফেক্ট বলে। তারপরে ওজোন স্তর ক্ষয় বা গহ্বরের প্রধান কারণ কি? ওজোন স্তরের ক্ষয়ের বা গহ্বরের প্রধান কারণ, ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ হলো ক্লোরোফ্লুরোকার্বন, রেফ্রিজারেটর, এসি এইসব থেকে নির্গত গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে ওজোন অণু ভেঙে দেয় এবং ওজোন গহ্বর সৃষ্টি করে। অ্যাসিড বৃষ্টি কেন হয়? কলকারখানা ও যানবাহন থেকে নির্গত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বাতাসের জলীয় বাষ্পের সাথে মিশে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির সাথে ঝরে পড়লে তাকে অ্যাসিড বৃষ্টি বলে। তারপর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় 3R নীতি কি? 3R নীতি, আর হচ্ছে রিডিউস বর্জ্যের পরিমাণ কমানো, আরেকটা আর হচ্ছে রিইউজ পুনর্ব্যবহার করা, আরেকটা আর হচ্ছে রিসাইকেল হচ্ছে পুনর্চক্রায়ন। কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের জন্য এই তিনটি ধাপ অত্যন্ত কার্যকরী। মিনামাটার ও ইতাই রোগ কোন দূষণের ফলে হয়? অ্যান্সারটা দেখো, জলে পারদ দূষণের ফলে মিনামাটার রোগ এবং ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই বা আউচ রোগ হয়। এগুলি মানুষের স্নায়ুতন্ত্র ও হাড়ের ক্ষতি করে। তারপরে কি আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে সাইলেন্ট স্প্রিং বইটির রচয়িতাকে, এর বিষয়বস্তু কি? র্যাচেল কারসেন 1962 সালে বইটি লেখেন। এতে ডিডিটি এবং অন্যান্য কীটনাশকের ক্ষতিকারক প্রভাব এবং পাখির ওপর তার বিধ্বংসী পরিমাণ বর্ণিত হয়েছে। স্মগ বা ধোঁয়াশা কি? ধোঁয়াশা এবং কুয়াশার মিশ্রিত ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণের সৃষ্টি বায়ু দূষণকে বলে ধোঁয়াশা। এটি দৃশ্যমানতা কমিয়ে দেয় এবং শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করে। তারপরের প্রশ্ন আছে কি, বিপজ্জনক বর্জ্য কাকে বলে? বিপজ্জনক বর্জ্য যেসব বর্জ্য মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী ঝুঁকির সৃষ্টি করে, যেমন বিষাক্ত, দাহ্য বা তেজস্ক্রিয়, তাদের বিপজ্জনক বর্জ্য বলে। ব্যাটারি, রাসায়নিক বর্জ্য, হসপিটালের বর্জ্য, এইগুলো। তারপরে বর্জ্য কি? এর ক্ষতিকারক প্রভাব, পরিত্যক্ত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম যেমন মোবাইল, কম্পিউটার, একে বর্জ্য বলা হয়। এতে সীসা, পারদ, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু থাকে যা মাটি ও জল দূষিত করে। তারপরে রামসার সাইট বলতে কি বোঝো? রামসার সাইট বলতে কি বোঝো? দেখো, 1971 সালে রামসার কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমিকে রামসার সাইট বলা হয়। পূর্ব কলকাতার জলাভূমি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত রামসার সাইট। তারপরে ব্লুবেরি সিনড্রোম কেন হয়? ব্লুবেরি সিনড্রোম, দেখো, পানীয় জলে নাইট্রেটের পরিমাণের আধিক্য বেড়ে গেলে শিশুদের শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায় এবং শরীর লালচে হয়ে যায়। একে ব্লুবেরি সিনড্রোম বলা হয়। তারপর জলবায়ুর পরিবর্তন এবং কৃষির সম্পর্ক কি? জলবায়ুর পরিবর্তনের ফলে অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা, তাপমাত্রা বৃদ্ধির কারণে ফসলের উৎপাদন কমে যাওয়া, এর ফলে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ছিল তোমাদের টপ মোস্ট 50টি এসিকিউ প্রশ্ন উত্তর।